চরম লোডশেডিং এর মধ্যেই তীব্র গ্যাস সংকট, সরবরাহ নেমেছে অর্ধেকে, অনেক বাসায় জ্বলছে না চুলা। এই পর্যন্ত আসছি, আমরা দাঁড়ায় আছি ধরা 3 ঘন্টা, সকাল থেকে 10টা থেকে লাইনে দাঁড়াইছি, এখনো জানি না পাবো কিনা। আমরা প্রত্যেক মাসে গ্যাসের বিল দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু স্বল্প ইনকামের মানুষ, কিন্তু আমরা গ্যাসও বিলও পাচ্ছি না, আমাদের বাইরে থেকে রান্না খাবার সংগ্রহ করতে হচ্ছে, তাহলে এটা আমাদের বাড়তি একটা খরচ হয়ে যাচ্ছে না। আমাদের গ্যাস নাই, আজ 1 মাস থেকে একবারে গ্যাস নাই, আমরা রাইস কুকারে ম্যাজিক চুলায় রান্না করে খাচ্ছি। গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ, গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকের দোকান, কারখানা, চালকল ও কোল্ড স্টোরেজ মালিকরা। 14-15 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নাই, আইসক্রিম গুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুতের জন্য অবশ্যই সমস্যা হচ্ছে, কেননা কাজ করতে পারতেছি না। দিনেও থাকে না, রাতেও থাকে না, মিল ইন্ডাস্ট্রি দোকানপাট সব বন্ধ বিদ্যুৎ অভাবে। একবার গেলে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আসে বিদ্যুৎ। রাত্রে যা একটু ঘুমাবো বাসায়, এই সুযোগটা আমাদের নাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্রিজজাত ঔষধগুলো। আমরা বাসায় গিয়ে একটু বিশ্রামও নিতে পারছি না এই কারেন্ট না থাকার ফলে। যদি নিয়মিত বিদ্যুৎ থাকতো তাহলে আমাদের পড়াশোনা করতে সুবিধা হতো। আশা করি আমরা সামনে আর 1 সপ্তাহ পরে এই ধরনের সমস্যা থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্কের আশা তথ্যমন্ত্রীর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার তথ্য গুজব, মুক্তিযুদ্ধ বিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ, মন্তব্য রিজভীর। 16 বছরের সমস্যা 6 মাসে সমাধান করা সম্ভব নয়, বস্তিবাসী সহ সবার জন্য সমন্বিত উন্নয়নে কাজ করছে সরকার, এসডিজি সম্মেলনে মন্ত্রী উপদেষ্টা। সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে জঙ্গি আস্তানায় বোমা তৈরি, বিপুল পরিমাণ সরঞ্জাম ও রাসায়নিক উদ্ধার, লিফলেট সহ নিষিদ্ধ জেএমবির 1 সদস্য গ্রেফতার। সিসিটিভি ও বাসার দরজা ভেঙে স্বামী স্ত্রী ও গৃহকর্মী খুন, বারান্দায় রক্ত দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। সিলেটে মরদেহ উদ্ধার, তদন্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং রিকশা চালক থেকে ভয়ঙ্কর খুনি, মাদক কারবারের চাকাই করেছেন বাড়ি গাড়ি। পল্লবীতে বিএনপি কর্মী হত্যায় অভিযুক্ত ল্যাংড়া রুবেল, 4 সহযোগী সহ গ্রেফতার, অস্ত্র উদ্ধার। তীব্র লোডশেডিং এর সঙ্গে গ্যাস সংকটে নাজেহাল জনজীবন, বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ, বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা, ব্যাহত হচ্ছে পানি সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম, বিভিন্ন স্থানে বিক্ষোভও করছেন গ্রাহকরা। এই অবস্থায় বিদ্যুৎ স্থাপনা ও উপকেন্দ্রে হামলার আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস, এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। তুমুল সংকটে পড়েছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্প কারখানার মালিক শ্রমিকরা। নেসকো বলছে, রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। কারেন্টের তো ভাই কঠিন অবস্থা, কিছুক্ষণ পরপরই চলে যে ঘন্টাখানেক আউটে, যে ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা করে নাই। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। তো সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত, সন্ধ্যার সময় পড়াশোনার জন্য ব্যাঘাত ঘটছে ছেলেমেয়েদের। নওগাঁর 11 উপজেলায় চাহিদার বিপরীতে সরবরাহ অর্ধেকেরও কম, দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। হুমকিতে পড়েছে রাইস মিলের চাল উৎপাদন, নষ্ট হওয়ার ঝুঁকিতে কোল্ড স্টোরেজের আলো। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাবিতে বুধবার শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ করেছে বিদ্যুৎ স্বার্থ রক্ষা কমিটি। বরিশালে ওজোপাডিকর আওতাধীন এলাকায় প্রতিদিন 100 মেগাওয়াট চাহিদা থাকলেও সরবরাহ মাত্র 40 মেগাওয়াট। মৌলভীবাজার শহর ও গ্রামাঞ্চলে সমান তালে চলছে বিদ্যুৎ ছাঁটাই, জেলায় ঘাটতি রয়েছে 29 মেগাওয়াট। কারেন্টের তো প্রচুর সমস্যা করে, ওজার আর ঔষধ তো অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিদ্যা মাটাও কষ্টের মধ্যে আছেন, তাই বারবার তাই করে কারেন্ট যায় কি, তাই ফেসার বাড়ি যায় কি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গ্যাস সংকট, এতে বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ রিফুয়েলিং স্টেশন, যে 2-1টি খোলা আছে সেখানেও চাপ একেবারে কম, এতে পাম্পে বাড়ছে যানবাহনের সারি।
ভাত খেতে পারতেছি না, কোম্পানি জমাও কমাইতেছে না, ঘন্টার পর লাইন দিয়ে গাড়ির টাইনে না আঙ্কেল এ পর্যন্ত আসছি। লাইন তৈরি ওখান থেকে আসতেছি এখানে, এখনো তো ফার্মে ঢুকতে পারি নাই, পাবো কিনা নজনের ঘোরায় গেলে দেখতে পারবো আর কি। গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না করাই কঠিন হয়ে পড়েছে, উৎপাদন কমেছে কলকারখানার। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের। বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ে বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও উপকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা চেয়ে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশ জুড়ে আবারও তীব্র গ্যাস সংকট, বিপাকে কোটি কোটি সাধারণ মানুষ। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। সংশ্লিষ্টরা বলছেন এলএনজি সরবরাহের ঘাটতিতে পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস নেই, এতে দ্বিগুণ হয়েছে ভোগান্তি। চরম বিড়ম্বনায় আবাসিক গ্রাহকরাও। প্রায় মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ফের এলএনজির সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ভাগ্য সহায় থাকলে পাচ্ছেন কেউ কেউ, তবে পর্যাপ্ত পরিমাণ আর চাপ না থাকায় অভিযোগ অনেকের। গ্যাস নিতে গেলে 3-4 ঘন্টা লাগে, এখন খুব খারাপ অবস্থা বর্তমানে মানে গ্যাসের। সকাল 6টা বাজে গ্যাসের সিরিয়াল ধরছি ভাই, এখন পর্যন্ত সিরিয়াল ধরে 229 টাকার গ্যাস ঢুকছে, এই হলো অবস্থা। সারা রাত দিন অবস্থা টাইট গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো চক্র জড়িত, সেই প্রশ্ন তুলছেন গ্যাস সংগ্রহে আসা সাধারণ মানুষ। গ্যাসে তো কিছু হয় না, 9:30 বাজে পাম্পে ঢুকছি, পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। গত 2 মাসের ভিতরে 3-4 দিন ভালো ছিল, এই গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন ভালো ছিল, আবার যাতাই। এটা সিন্ডিকেটই চলতেছে, এটা অনেক দিন, এই কয়েক 2-3 মাসটাই একই অবস্থা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সমুদ্রে বৈরী আবহাওয়ার জন্য ট্যাঙ্কের থেকে টার্মিনালে এলএনজি খালাস করা সম্ভব হচ্ছে না। এতে সরবরাহ ঘাটতি 25 কোটি ঘনফুট ছাড়িয়ে গেছে। পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকার প্রভাবে দেশ জুড়ে ভোগান্তি। সরকারি বন্ধ ছিল, ওই দিক থেকে গ্যাস আসতো, এখন গ্যাস আসে না। ওই পরিমাণ আমরা যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ওই পরিমাণ পাচ্ছি না। শুধু সিএনজি স্টেশনেই নয়, গ্যাসের হাহাকারের সংকটে আবাসিক খাত। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকাতেই গ্যাস নেই, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। চিন্তার বাইরে, মানুষ মানে গ্যাসই পায় না, মানুষ রান্না বাড়াতে শুরু সবকিছু সমস্যা। 3 দিন হইতে আমরা কোনো গ্যাসও পাই না, খাইতেও পারি না, ভাত খাওয়া তো বন্ধ, না খাওয়ানোর অবস্থা। গ্যাসে মূলত 3 দিন ধরে গ্যাস নেই, আমরা খাইতেছি অনেক কষ্ট কইরা। আমাদের এখানে বিগত 10-12টা বিল্ডিংয়ে একবার টোটাল গ্যাস নাই। পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ বাড়তে পারে বলে আশা গ্যাস বিতরণ সংস্থাগুলোর। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চরম লোডশেডিংয়ের মধ্যে তীব্র গ্যাস সংকট, বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে বিপর্যস্ত জনজীবন। এই মুহূর্তে সে খবর আমরা জানবো। রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী নাইম হাসান এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতে আমরা যাব নাইমের কাছে। 80 কোটি ঘনফুট স্বাভাবিক সময় হচ্ছে এই গ্যাসের যোগান থাকে 270 কোটি ঘনফুট, এর মধ্যে প্রায় 110 কোটি ঘনফুট গ্যাস হচ্ছে এলএনজির থেকে সরবরাহ করা হয়। তবে আমি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে 110 কোটি ঘনফুট গ্যাস এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ করা, এর মধ্যে সপ্তাহখানেক আগে চট্টগ্রামের মহেশখালীতে যে 2টি টার্মিনাল রয়েছে, সেই 2টি টার্মিনালের মধ্যে একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার পর থেকেই মূলত হচ্ছে যে দেশে এক ধরনের গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। মূলত ওই টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে প্রায় আরও 50 কোটি ঘনফুট গ্যাসের যে একটা সংকট, সেই সংকট দেশ জুড়ে সৃষ্টি হয়। মোট সব মিলিয়ে হচ্ছে স্বাভাবিকের সময়ের তুলনায় দেশে বর্তমানে প্রায় 150 কোটি ঘনফুট গ্যাসের এক ধরনের চাহিদার ঘাটতি রয়েছে। তবুও গত বৃহস্পতিবার থেকে মূলত হচ্ছে আমরা দেখছিলাম যে একটু কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। এর কারণ ছিল যে যেই টার্মিনালটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই টার্মিনালের এই ক্ষতি সারিয়ে ওঠে কিছুটা হলেও হচ্ছে যে গ্যাসের যোগান পর্যাপ্ত পরিমাণে হচ্ছে দেশে দেওয়া যাচ্ছিল। কিন্তু বিশেষ করে গত সোম-মঙ্গলবার থেকে আমরা দেখেছি আবার দেশ জুড়ে এক ধরনের এই গ্যাসের সংকট দেখা দিতে শুরু করেছে। এর অন্যতম কারণ হিসেবে এই সংশ্লিষ্টরা বলছেন যে বৈরী আবহাওয়ার
কারণে এলএনজি টার্মিনালে হচ্ছে যেই জাহাজ, সেই জাহাজ হচ্ছে এখনও এলএনজি টার্মিনালে হচ্ছে গ্যাস সরবরাহ করতে পারছে না, যে কারণে মূলত হচ্ছে গত 2-3 দিন ধরে হচ্ছে এলএনজি মহেশখালী টার্মিনালে এসে পৌঁছলেও সেখান থেকে হচ্ছে এই যে গ্যাস, সেই গ্যাস হচ্ছে টার্মিনালে সরাসরি সরবরাহ করা যাচ্ছে না, যে কারণে মূলত প্রায় 25 থেকে 30 কোটি ঘনফুট গ্যাসের এক ধরনের ঘাটতি আবারও দেখা দিয়েছে। এই কারণেই মূলত আজকে বুধবার সারা দেশ জুড়েই কিন্তু হচ্ছে তীব্র গ্যাসের সংকট সৃষ্টি রয়েছে। আমরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সচিবালয়ে, সেখানে আমাদের বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ, দ্যাট ইজ দ্য প্রবলেম। প্রাকৃতিক আচ্ছা, আমার কথা হচ্ছে অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির কাছে। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে, কিছুটা হলো। এই সিদ্ধান্তটা আমরা নিইনি তো এখনো, এটা এখনো তো নিইনি। এটা তো গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপরে আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা কাজ মালয়েশিয়ার চিঠি শুধু না, মালয়েশিয়ার চিঠি পাঠানোর পরে মালয়েশিয়ার সাথে আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় ভার্চুয়াল মিটিং করেছি। তার ধারাবাহিকতায় আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট 1 কার্গো এলএনজি আমরা পাবো। আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি এলএনজি আনতে হয় এটি একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, কারণ আপনারা জানেন আইএসও ট্যাঙ্ক এটা অ্যাভেলেবেল না মার্কেট থেকে। এটা একটা মধ্যমেয়াদী একটা সমাধানের একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা কাজ করছি। বিকল্প কি চিন্তা করছেন না? বিকল্প মানে সবচেয়ে সহজ বিকল্পগুলো নিয়ে কি কাজ করছেন এখন? আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল আমরা সকল বিকল্প নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন গতকাল ঢাকা ক্লাবে যে সেমিনার হয়েছে সেখানে বিশেষজ্ঞরা ছিল, মতামিম ছিলেন, ডক্টর এজাজ ছিলেন, শামসুল হক ছিলেন, তারা বিশেষজ্ঞ মত দিয়েছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তাদের কোনো বুদ্ধি আছে কিনা, তাদের কোনো পরামর্শ আছে কিনা আমরা জানতে চাচ্ছি। ইভেন আপনাদের কাছেও যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে আমরা ওয়েলকাম করছি। এর বাইরে আমরা বলেছি পরিস্থিতি উন্নতি হবে কিছুটা হলো ইনশাআল্লাহ। এটা দিনক্ষণ বলা কঠিন। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেবার মতো জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি দিতাম। শুধু আমি আপনাকে এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। প্রকৃতির সাথে আমি যুদ্ধ করে টিকে থাকতে পারি, কিন্তু একটি সময় আমাকে আত্মসমর্পণই করতে হয়, যেটা আমরা পারছি না। সামিট টার্মিনালে সেখানে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আজকে আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার এসেছিল, আমরা তাদের কাছেও তো এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা তাদের কাছে কোঅপারেশন সিক করেছি। তো সরকার এগুলো কাজ করছে। দেখেন, যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকার চট্টগ্রামে কিন্তু আজকে সকাল থেকেই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গতকালও কিন্তু এই গ্যাস সংকট ছিল। আমরা এখন আছি নগরীর কদমতলী এলাকার একটি সিএনজি স্টেশনের সামনে, এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড গাড়ির লাইন। আসলে ভোর থেকে শুরু হয়ে আজকে এখন দুপুর হতে চললো, কিন্তু এই যে গাড়ির লাইন সেটি কিন্তু আরও দীর্ঘ হয়েছে। এবং এখানে যারা গাড়ি চালকরা, বিশেষ করে সিএনজি গাড়ি চালকরা আছেন, তারা সবাই কিন্তু এখানে অপেক্ষা করছেন, বিশেষ করে কখন তারা আসলে গ্যাসটি পাবেন সেই বিষয়টির জন্য তারা এখানে অপেক্ষা করছেন। তবে এখানে আমরা যারা গ্যাস পাম্পের মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা
কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল রাত 12টার পর থেকে আজকে ভোর পর্যন্ত আসলে গ্যাসের চাপ ছিল, ততক্ষণ তারা গ্যাস দিয়েছেন, কিন্তু ভোর থেকে আবার গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে অনেক সিএনজি স্টেশনে আমরা দেখেছি গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই নগরীর যে কদমতলী এলাকা রয়েছে, নগরীর এই কদমতলী এলাকা থেকে কিন্তু আসলে গ্যাস দেওয়া হচ্ছে, তবে গ্যাসের চাপ একেবারেই কম। তবে সাধারণ মানুষজন বিশেষ করে অভিযোগ করে বলেছেন আসলে গত সপ্তাহে গ্যাসের সংকট ছিল, মাঝখানে 2-3 দিন ভালো হয়েছে, আবার গতকাল থেকে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু চরম ভোগান্তি কিংবা বেকায়দায় পড়তে হয়েছে। বিশেষ করে গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকে ভোর থেকেও কিন্তু এখানে অপেক্ষা করছেন শুধুমাত্র এই গ্যাস সংগ্রহের জন্য। এবং বিভিন্ন সিএনজি গ্যাস স্টেশনের সামনে আমরা দেখেছি প্রচুর গাড়ির লাইন, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সিএনজি অটোরিকশা থেকে শুরু করে বাস থেকে শুরু করে কিন্তু সবাই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস, সেই গ্যাসটুকু কিন্তু তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এবং তারা বলছেন আসলে কখন এই গ্যাসের সংকট সমাধান হবে সেই বিষয়টি কিন্তু তারা চান এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে দ্রুত গতিতে গ্যাসের যে সংকট চট্টগ্রামে প্রায় 15 থেকে 20 দিন ধরে যে গ্যাসের সমস্যা রয়েছে সেটি যাতে সমাধান হয় সেই জন্য কিন্তু সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। এবং আমরা আছি এখন নগরীর কদমতলী এলাকায়, আমাদের ক্যামেরায় এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে সিএনজি চালক থেকে শুরু করে যারা গ্যাসের উপর নির্ভরশীল, যে গাড়িগুলো গ্যাসের উপর চলে, তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং অনেক জায়গায় আমরা দেখেছি অপেক্ষা করেও কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ যে গ্যাস, সেই গ্যাসটুকু কিন্তু তারা পাচ্ছে না। একটু যদি বাসাবাড়ির কথা বলি, বন্দরনগরী চট্টগ্রামের নগরীর যে জামাল খান রয়েছে কিংবা পাঁচলাইশ এলাকা রয়েছে কিংবা আগ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বাসাবাড়িগুলোতে গ্যাস নেই বললেই চলে। তো সেক্ষেত্রে বলা যায় সাধারণ মানুষজন কিন্তু কষ্টে পড়েছেন, সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তিতে পড়েছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তবে সবারই একটি প্রত্যাশা অতি দ্রুত চট্টগ্রামে যে গ্যাসের সংকট, সেই গ্যাসের সমাধান হবে, সেই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে চট্টগ্রামের বিষয়ে নজর দেওয়া হয়, যাতে গ্যাস সংকট সমাধান হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে ঢাকার মগবাজার থেকে নাইম ইসলাম, এবং মাঝখানে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সেখানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী কথা বলছিলেন, আমরা সরাসরি সেটি দেখছিলাম। এই মুহূর্তে আমরা একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে চাই, সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি, আমি এইটাও বলেছি যে আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ উবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসেবে তাকে সকলে অবহিত করেন। তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করে তারা ফেসবুক নানান রকমের পোস্ট দেয় এবং তার বক্তব্যগুলো এরকম হাস্যকর যে তিনি তার এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন। এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষের বেশি পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে। এবং সেই কারণে এবং এই উবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন, তারা রাজনৈতিক নেতা অথবা তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী এবং প্রত্যেকেই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। আমরা সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্কের আশাবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য গুজব বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না।
জিয়া পরিবারকে বিপর্যস্ত করতে সব চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে আসেন বিএনপির নেতাকর্মীরা। সবাইকে নিয়ে প্রয়াত কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই। প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব দিবসের অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য গুজব। আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এ সময় তরুণদের মানব সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান যুব প্রতিমন্ত্রী মানিক মোহাম্মদ ওমর। সময় সংবাদ, ঢাকা। শুধু গুলশান বনানীর বাসিন্দা নয়, বস্তিবাসী সহ সবাইকে এগিয়ে নিতে সরকার কর্মকৌশল সাজাচ্ছে। এসডিজি বাস্তবায়নে জাতীয় সম্মেলনের শেষ দিনে প্রতিশ্রুতির কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, 16 বছরের সমস্যা 6 মাসে সমাধান করা সম্ভব নয়। আলাদা অনুষ্ঠানে এলডিসি উত্তরণ সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। দিক নির্দেশনের যে বাজেটের যে অংশের আমরা খুব করার জন্য যে জনগোষ্ঠী। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো এলডিসি বাস্তবায়নে 5 বছরের কৌশলগত কাঠামো কর্মকৌশল নিয়ে জাতীয় সম্মেলন। জনাব তারেক রহমানের যে কমিটমেন্ট। বুধবার শেষ দিনে অংশ নেন দেশি বিদেশি উন্নয়ন সহযোগী ও সরকারের নীতি নির্ধারকরা। কেউ কাউকে অবহেলা করবে না। সেমিনারে অংশ নিয়ে শুধু গুলশান বনানীর বাসিন্দা নয়, বস্তিবাসী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ, আর সবার জন্য যে বাংলাদেশ হবে, এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না। এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য, যারা রেল স্টেশনে ঘুমায় তাদের জন্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় 60টির বেশি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে। কর্মমুখী অর্থনীতি গড়ে তুলতে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৈশ্বিক বৈরী পরিস্থিতিতেও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার দাবি করেন তিনি। আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল, অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী পথযাত্রায় সেখানে যে প্রতিশ্রুতি, তা প্রত্যেকটাই কিন্তু অন্তর্ভুক্তি। আলাদা এক অনুষ্ঠানে এলডিসি উত্তরণ সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইস্যু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে। এ সময় বিনিয়োগে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে হালাল পণ্যের রফতানি বাড়ানোই জোর দেন মন্ত্রী। আরো 10-12টা দেশের সাথে আমাদের। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়েছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খাল বিল। দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠেছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা 100% বাস্তবায়ন হয়েছে।
এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, সরকারের অবশিষ্ট সময়ে ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। প্রশংসিত উদ্যোগ ধরে রাখতে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সমাধানে নজর দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। মুরসালিন হক জুনাইদের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, 1.5 কোটি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প, আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। একটাকে যাবে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। এখন আমরা একটা নতুন নীতিমালা তৈরি করতেছি আগামী বছরের জন্য। আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন, খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে, সেটি এখনো পর্যন্ত আমরা তত সিগনিফিকেন্টলি আমরা শুরু করতে পারি নাই। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুব সমাজকে জামায়াতে ইসলামী। আত্মনির্ভরশীল দেশ গড়তে সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সকালে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের র্যালিতে কথা বলেন নেতারা। হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই কেবল রাষ্ট্রের যুগোপযোগী সংস্কার সম্ভব। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র্যালিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর, মৎস্য ভবন প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। রাষ্ট্র ধ্বংস করার যে অপচেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের যে মহোৎসব করা হয়েছে, সেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে গণরায় যেটা গণভোটের মাধ্যমে এসেছে সেটার বাস্তবায়ন করতে হবে। ফ্ল্যাট ভাড়া নিয়ে বোমা তৈরি করছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক ও 9টি হাত বোমা উদ্ধার করেছে সিটিটিসি। পাওয়া গেছে জেএমবির লিফলেটও। এর আগে 5টি পাইপ বোমা সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের বাড়িটিতে অভিযান চালানো হয়। এদিকে কয়েক ঘন্টা পর সাধাপুরে মাঠ থেকে প্রেসার কুকারের বোমা উদ্ধার করেছে পুলিশ। রাতের আধারে হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত চারপাশ। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা 5টি বোমা নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
ঢাকার সাভারের শ্যামপুরের 3তলা বাড়ির একটি ফ্ল্যাটে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িটি ঘিরে প্রায় 7 ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট CTTC। অভিযানে যোগ দেয় সাভার মডেল থানা পুলিশও। হেমায়তপুর থেকে বোমা ও বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ আরিফ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি 5টি পাইপ বোমা উদ্ধার করা হয়। পরে আরিফের দেওয়া তথ্যে শ্যামপুরের বাড়িটিতে অভিযানে মেলে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক ও 9টি হাত বোমা। পাওয়া যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন JMD লিফলেটও। একজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয়। এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। বাড়ির মালিকের মেয়ে জানান, স্ত্রী সন্তান নিয়ে থাকার জন্য স্কুল শিক্ষক পরিচয়ে 1 আগস্ট থেকে বাসা ভাড়া নেয় আব্বাস আলী নামে একজন। 4 দিন যাবত ভাড়া নিছে। এখানে আমার ওয়াইফ নিয়ে আসবো, আমার বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে ভর্তি করবো। বোম পাইছে, এটা অন্য জায়গা থেকে আইনে আমাদের রুমে রাখা হয়েছে। এখানে কোনো তৈরি করা হয় না। কয়েক ঘন্টা পর বুধবার সকালে সাভারের সাদাপুরের ঘোড়া মসজিদের মাঠ থেকে টেপে মোড়ানো প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। পরপর বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সময় সংবাদ, সাভার। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটেছে। বেলা 11:15টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতে বিস্ফোরণ ঘটিয়েছে পলাতক ফ্যাসিস্ট চক্র। আমরা একটা মেসেজ পেলাম যে আদালত চন্দ্রের একটা শব্দ শোনা গিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসেছি। আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা আছেন তাদেরকে আমরা খবর দিয়েছি, তারা এসেছেন, আলামত সংগ্রহ করেছেন। অথবা পরবর্তী দেখা যাবে আসলে বিষয়টা কি। সিলেটের রায়নগরে সিসিটিভি এবং বাসার দরজা ভেঙে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বারান্দায় রক্ত দেখে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সিলেট মহানগরীর মিতালী আবাসিক এলাকার 111 নম্বর ভবনের 2য় তলায় স্ত্রী সহ থাকতেন বৃদ্ধ আব্দুস সাত্তার। সহায়তার জন্য ছিলেন এক গৃহ পরিচারিকা। ভবনটির নিচতলায় চলছিল রং করার কাজ। বুধবার সকালে ভবন মালিক আব্দুস সাত্তারকে ডাকতে তার ফ্ল্যাটে যান এক রং মিস্ত্রি। তবে ডাকাডাকির পরও কারো সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ড্রয়িং রুম থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ সাত্তারের ক্ষতবিক্ষত মরদেহ। আর একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় সাত্তারের স্ত্রী সুরাইয়া ও গৃহ পরিচারিকা তাহমিনা নিথর দেহ। সিলেট শহরের মানুষ স্তম্ভিত হয়েছে। একজন বয়স্ক মানুষ, ওনার স্ত্রী। এই বয়সে আর কারোর শত্রুতা থাকার তো কোনো কথাই না। ওই ফ্ল্যাটের বারান্দায় গ্রিল না থাকায় সেখান দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা পুলিশের। তারা জানায় হত্যাকারীদের গ্রেফতারে শুরু হয়েছে অভিযান। আমরা যে প্রক্রিয়াতে আমরা সেই প্রক্রিয়াতে আগাবো। আমরা আশাবাদী যে এটা দ্রুত এটা ফাইন্ড আউট আমরা করতে পারবো। সাত্তার সুরাইয়া দম্পতির 4 সন্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী। সময় সংবাদ, সিলেট। মাদক বিক্রির পাওনা পরিশোধ না করায় পল্লবীতে বিএনপি কর্মী আলমগীরকে গুলি করে ল্যাংড়া রুবেল হত্যা করেছে। 4 সহযোগী সহ তাকে গ্রেফতারের পর ডিবি জানায় রিকশা চালক থেকে ভয়ঙ্কর খুনি হয়ে ওঠে রুবেল। মাদক কারবারের টাকায় নামে বেনামে গড়েছে গাড়ি বাড়িও। 7 আগস্ট বিকেল 5:30টা রাজধানীর পল্লবীতে গাড়িতে এসে গুলি করা হয় 23 নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য আলমগীর হোসেনকে। এ সময় গুলিবিদ্ধ হন এক নারী পথচারীও। ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় ব্যবহৃত গাড়িটি। গ্রেফতার হন গাড়ির মালিক হামিদ খান ওরফে মাখন, যদিও এর প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। মাখনের দেয়া তথ্যে গ্রেফতার করা হয় পারভেজ ও রাব্বিকে। সবশেষ সহযোগী সহ ডিবির জালে ধরা পড়ে ল্যাংড়া রুবেলও। তার কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, মাদক ও একটি গাড়ি।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, এক সময়ের রিকশা চালক ল্যাংড়া রুবেল এখন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির 15 লাখ টাকা পরিশোধ না করায় আলমগীরের ওপর গুলির ঘটনা ঘটায় রুবেল। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। মাদক বিক্রির টাকায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন রুবেল। আলিশান বাড়ির পাশাপাশি কিনেছেন 2টি গাড়িও। 2টা গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2জন ব্যক্তির নামে 2টা গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই 2টা গাড়ি রুবেল কিনে দিছে। প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলার আসামি এই ল্যাংড়া রুবেল। তার বাকি সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। র্যাবের নাম বদলে আসছে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আইনের খসড়ায়। বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। 2004 সালে বিএনপি সরকারের আমলে পুলিশের এলিট ফোর্স হিসেবে গঠন করা হয়েছিল র্যাব। শুরু থেকেই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ উঠতে থাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে এমন অভিযোগে র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে র্যাবের বিলুপ্তি দাবি করা হয়েছিল। তবে বিলুপ্তি নয়, এবার ভিন্ন নামে আসছে সংস্থাটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশ্বায়িত ইউনিট হবে এসআরবি। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিটটি গঠিত হবে। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও নির্ধারিত শর্তে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। এই ইউনিটের ক্ষমতা, দায়িত্ব, কার্যাবলী সম্পর্কে আইনের খসড়ায় বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধ দমন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন করবে এই বাহিনী। এছাড়া নারী শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, গুম খুন, সন্ত্রাসী কার্যক্রম দমন, ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য বাহিনীকে সহায়তা দেবে এসআরবি। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আইনের খসড়ায়। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার মহাপরিচালকের হাতেই রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মৌলিক কোনো পার্থক্য নেই, নতুন মোড়কে পুরনো জিনিসই আইনের খসড়ায় দেয়া আছে। সরকার যে নাম এবং তার পোশাকের পরিবর্তন করতে চাচ্ছে, এটা মূল সমস্যার উপসর্গগত পরিবর্তন, কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা পুরো র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, অভিযোগটা তদন্ত হবে কিভাবে? নিজেরাই যদি নিজেদের তদন্ত করে, সেই তদন্ত আসলে বিশ্বাসযোগ্যতা হারায়, বস্তুনিষ্ঠ থাকে না, কিংবা বিচার নিশ্চিত করার প্রশ্নে সেই তদন্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা যায়। প্রতিরক্ষা বাহিনী থেকে কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শ এই বিশ্লেষকের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের কোনোভাবেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে যুক্ত করা ঠিক হবে না। আমরা বিগত দিনে যেটা দেখেছি, কোনো অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হওয়ার পর যখন অভিযোগ উঠত, তাকে মাতৃবাহিনীতে ফেরত দিয়ে দিত। মাতৃবাহিনীতে ফেরত দেওয়ার পর কিন্তু তাকে আমরা আর স্পর্শ করতে পারতাম না। আইনটির খসড়ার বিষয়ে মতামত নেয়ার পর কোনো পরিবর্তন দরকার হলে তা এনে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় ভেটিং শেষে এটি বিল আকারে উপস্থাপনের জন্য যাবে জাতীয় সংসদে। এটি পাশ হলে এই আইনের ভিত্তিতে র্যাব বিলুপ্ত হয়ে গঠিত হবে এসআরবি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বাণিজ্য ঘাটতি $27.3 বিলিয়ন বাড়লেও আমদানি বৃদ্ধির বড় অংশ এখনও বিনিয়োগে সক্ষম নয়। গেল অর্থবছরের ব্যালেন্স অফ পেমেন্টে মিলেছে এমন তথ্য। সিরিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি বাড়লেও দেখা যাচ্ছে না শক্তিশালী বিনিয়োগ।
পুনরুদ্ধারের চিত্র। সবশেষ ব্যালেন্স অফ পেমেন্টস বা বৈদেশিক লেনদেনের তথ্য বলছে 2025-26 অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2021-22 অর্থবছরের পর সর্বোচ্চ। এ সময়ে পণ্য আমদানি বেড়েছে 10.5%, রপ্তানি ছিল প্রায় স্থবির। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য, মূলধনী যন্ত্রপাতির আমদানি এখনও দুর্বল। শিল্পের কাঁচামাল আমদানিতেও নেই উল্লেখযোগ্য গতি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে পিওএল অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল লুব্রিকেন্টের দামটা বেড়েছে, যার ফলে আমাদের আসলে ব্যবহার বেড়েছে সামান্য বেশি, কিন্তু দাম বৃদ্ধির কারণে আমাদের অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রাংশ আমদানি কমে যাওয়ায় এই প্রবৃদ্ধি অর্থনীতিতে বড় ধরনের উৎপাদনশীল বিনিয়োগের প্রতিফলন ঘটাচ্ছে না। কারণ হিসেবে ডলারের বাজার ও মূল্যস্ফীতিকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিতে যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি বাড়লে তা ভবিষ্যৎ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর একমাত্র চাবিকাঠি হয়ে উঠতে পারে। যেগুলো বন্ধ আছে সেগুলো হয়তো এখনো উৎপাদনে যেতে পারছে না, আর যেগুলো উৎপাদনমুখী আছে তাহলে তারা উৎপাদন করছে কিন্তু বেশি মাত্রায় হয়তো উৎপাদন করছে না। আর নতুন যে শিল্প কারখানা যেগুলোর জন্য মূলত মূলধনী যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে, সেগুলো উৎপাদনে আসতে কিন্তু আর একটু সময় হয়তো দেওয়া লাগতে পারে। 2024-25 অর্থবছরে নিট বৈদেশিক সহায়তার প্রবাহ ছিল প্রায় 6.46 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে 2025-26 অর্থবছরে কমে এসেছে 4.09 বিলিয়ন ডলারে। এই সময়ের মধ্যে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের প্রবাহ কমেছে প্রায় 20.5%। বিপরীতে বৈদেশিক ঋণের আসল পরিশোধ পেমেন্ট বেড়ে দাঁড়িয়েছে 20.7%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার বিকেল 3:34 সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। 1999 সালের পর প্রথমবারের মতো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ থেকে। এই বিরল দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেন থেকে। এছাড়া বিশ্বজুড়ে প্রায় 98 কোটি মানুষ সূর্যের আংশিক বা পূর্ণরূপ প্রত্যক্ষ করতে পারবেন। বাংলাদেশ সময় রাত 9টা থেকে দেখা যেতে পারে সূর্যগ্রহণের এই দৃশ্য। কোটি কোটি মানুষ এই মহাজাগতিক ঘটনাটি উপভোগ করার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডারউইনের সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজ। স্বাগতিকদের পেস আর বাউন্সি কন্ডিশনে হার জিত ছাপিয়ে ম্যাচটা 5 দিনে নেয়ার লক্ষ্য বাংলাদেশের। ফুল ফিট হওয়ায় একাদশে ফিরেছেন লিটন দাস। অন্যদিকে মূল ক্রিকেটারদের পাশাপাশি 5 পেসার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। হাসি মুখে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশন। ডারউইন টেস্টের আগের দিন ফুরফুরে মেজাজে পেট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত। শক্তিমত্তায় দুই দলের অবস্থান দুই দিকে। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বরে থাকা দলটার বিপক্ষে যে তাদের কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে তা জানা আছে শান্তর। তবে সাম্প্রতিক পারফরমেন্স আভাস দিচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতার। মারারা স্টেডিয়ামের মূল মাঠে গা গরম শেষে স্কিল ট্রেনিংয়ে নামেন সিমন্স বাহিনী। মোহাম্মদ আশরাফুল আর আশিক মজুমদারকে দেখা গেল স্লিপ ক্যাচিং অনুশীলনে। পেস লড়াইয়ে স্লিপ ক্যাচিংটা যে বেশ গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। উইকেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। গ্রাসি উইকেটে দায়িত্বটা থাকবে বোলারদের, তবে ব্যাটসম্যানদের খেলতে হবে লম্বা ইনিংস। সেই গুরুত্বই দিলেন টাইগার অধিনায়ক। নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে, চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয় কালে ভাদ্রে। শান্ত লাকি অধিনায়ক সেই সুযোগটা পেয়েছেন। একই সঙ্গে সিরিজটা স্মরণীয় করে রাখতে মুখিয়ে দল। সবাই উজ্জীবিত, ভালো ক্রিকেট খেলতে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হলেও ম্যাচটা নিয়ে যেতে চান পঞ্চম দিনে। না, ভালো লাগছে এখানে সে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। ওইখান থেকে হেঁটে আসার বিষয়ে খুব বেশি এমন কিছু কাজ করে নাই, বাট হ্যাঁ আমার মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। প্রথম টেস্টের আগে নির্ভর অজিরা অনুশীলনটাও রেখেছে ঐচ্ছিক। যে দু একজন এসেছেন তারাও ফিল্ডিং আর হালকা অনুশীলনে সময় কাটিয়েছেন।
হাসি খুশি প্রেস কনফারেন্সে কামিন্স জানিয়ে দিলেন একাদশটা, তবে বাংলাদেশ নিয়ে প্রশ্নে সতর্ক উত্তর, হালকাভাবে নয় বরং শক্ত প্রতিপক্ষ মানছেন টাইগারদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে, তারা শক্তিশালী প্রতিপক্ষ, ম্যাচটা এত সহজ হবে না। বাংলাদেশ নিয়মিত অস্ট্রেলিয়া সফর করুক, সেটা আমরাও চাই। ভিন্ন দেশের বিপক্ষে খেললে অভিজ্ঞতাও হবে, উইকেটে পেসাররা সুবিধা পাবে, দারুণ লড়াই হবে আশা করি। ডারউইনে 23 বছর আগের স্মৃতি নতুন করে লিখতে চান টাইগাররা। শেষ হচ্ছে 23 বছরের অপেক্ষা, ডারউইনে মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান বলে দেয় লড়াইটা হতে যাচ্ছে অসম। তবে সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে, শান্ত তাই আশাবাদী কঠিন একটা লড়াই উপহার দিতে। ডারউইনের মারারা স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চরম লোডশেডিং এর মধ্যে তীব্র গ্যাস সংকট, অনেক বাসায় জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনেও গাড়ির সারি, অতীতের ভুল নীতিকে দায়ী করলেন প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার তথ্য গুজব, জানালেন তথ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে আর কোনো সুযোগ দেবে না জনগণ, মন্তব্য রিজভীর। এবং সিসিটিভি ও বাসার দরজা ভেঙে স্বামী স্ত্রী ও গৃহকর্মী খুন, বারান্দায় রক্ত দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। সিলেটে মরদেহ উদ্ধার, তদন্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ছিল দুপুরের সময়ে, এরপর বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।